আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে আমাদের শিক্ষক নিবন্ধনের যে 10 নম্বর ক্লাস, আজকে 10 নম্বর ক্লাসে কিন্তু আমরা এমসিকিউ টাইপের যে পরীক্ষা যেভাবে আসবে আমরা ঠিক সেভাবে ক্লাসগুলো সলভ করব। তো আমি আপনাদেরকে বারবার যে কথাটা বলি, বাসায় অবশ্যই আপনাদেরকে কিন্তু কঠোর পরিশ্রম করতে হবে। কারণ আপনারা যদি মনে করেন যে আমিও পরিশ্রম করতেছি আর একজনও পরিশ্রম করতেছি, তাহলে সফলতা কার? তো সফলতা সেও পেতে পারে, আপনিও পেতে পারেন। তার মানে বুঝতে হবে যে আপনি আপনার সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে যদি আপনি পড়তে পারেন, আপনি যত সময় আপনার মনে হবে আমি কষ্ট করতে পারছি, আমার কষ্ট সহ্য হচ্ছে না, তত সময় কিন্তু আপনার সার্থকতা আসবে না, এই সফলতা আসবে না। এবং অবশ্যই আল্লাহর রহমত লাগবে, 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহকে ডাকবেন এবং সর্বোচ্চ লেভেলের কষ্ট করবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আপনার জন্য হবে। আমি বারবার এই কথাটা বলি। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের নির্ণয় ম্যাট্রিক্সের। অলরেডি আমরা এর আগে ক্লাস শেষ করেছি। তো নির্ণয়টা আমরা বেসিক থেকে শুরু করে টুকটাক যেগুলো আছে আমরা যেটা 49তম বিশেষ যে বিসিএসটা, এটা আমরা দেখেছি যে প্রশ্নগুলো কিন্তু থিওরি থেকে বেশি আসছে, অঙ্ক মাত্র কয়েকটা ম্যাথ আসছে। এবং থিওরি থেকে যদি আপনি ভালোভাবে বুঝে পড়েন তাহলে এমসিকিউ কিন্তু এভাবে আসবে। কারণ আমরা জানি যে আমাদের ম্যাথমেটিক্সের যে অঙ্কগুলো আছে, অঙ্কগুলো যদি দিয়ে থাকে তাহলে এই অঙ্কগুলো আমরা করতে করতে সময় শেষ। তার মানে আপনি 200 এমসিকিউ এই যে 2 ঘন্টায় কেমনে করবেন? তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো সেইভাবে কিন্তু ম্যাথগুলো দিবে না, ম্যাথগুলো দিবে টেকনিক্যালি, এবং সেই টেকনিক্যালি আপনাকে সেগুলো সলভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো আমরা ওকে, তো আমরা হচ্ছে প্রথমে আমরা দেখবো যে নির্ণায়কের যে বৈশিষ্ট্যগুলো আছে বা ধর্মগুলো আছে, এই যুগগুলো যদি আপনি জানেন তাহলে নির্ণায়কের সব এমসিকিউ গুলো আপনি খুব সহজেই সলভ করতে পারবেন। তো আমরা প্রথমে নির্ণায়কের যে বেসিক ইয়েগুলো আছে আমরা সেগুলো আগে একটু দেখবো। আচ্ছা দেখেন, আমরা প্রথমে যেটা দেখবো, একটা নির্ণায়ক শূন্য হয় কখন? একটা নির্ণায়কের সকল উপাদান শূন্য হলে। নির্ণায়কের সকল, আমরা প্রথমে বেসিক যে ধর্মগুলো আছে ধর্মগুলো দেখার পরে আমরা একটা একটা করে মিনিমাম 20-25টা এমসিকিউ সলভ করব, ঠিক আছে? আচ্ছা, তো নির্ণায়কের সকল মানগুলো যখন 0 হয়, নির্ণায়কের সকল উপাদানগুলো যখন উপাদানগুলো শূন্য হলে নির্ণায়কের মান কিন্তু কি হয়? শূন্য হয়। একটা গেল, নির্ণায়কের মান শূন্য হয় কখন? নির্ণায়কের যে উপাদানগুলো আছে এগুলা সব যদি শূন্য হয় তাহলে সেটা কি? শূন্য। যেমন 0 0, তারপর হচ্ছে কি 0 0 0 0 0 0 0, তাহলে এই উপাদান এই ম্যাটেরিয়াল নির্ণায়কের মান কত? শূন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা শিখলাম নির্ণায়কের সকল উপাদান যদি শূন্য হয় তাহলে এই নির্ণায়কের মানটা কি হবে? শূন্য হবে। আর এছাড়া দেখেন আপনার হচ্ছে নির্ণায়কের যে কোনো দুটি সারি বা কলাম একই হলে, দুটি সারি বা কলাম একই হলেও কিন্তু নির্ণায়কের মান শূন্য হয়। ভালো করে দেখেন, কি নির্ণায়কের সকল উপাদান শূন্য হইলে শূন্য, নির্ণায়কের যে কোনো দুইটি সারি বা কলাম সমান হলে বা একই হলে কিন্তু নির্ণায়কের মান শূন্য, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম এটা। ওকে, আচ্ছা, তাহলে এটা দেখলাম। আরেকটা জিনিস দেখি, নির্ণায়কের যে কোনো একটি সারি বা কলাম শূন্য হলে নির্ণায়কের মান শূন্য। আমরা যারা ম্যাট্রিক্স করেছি বা টিউশনি করাই ইন্টারে, তারা কিন্তু খুব ভালোভাবে এটা পারবো, তাই না? আর আমরা যারা প্র্যাকটিসে নাই তাদের জন্য একটু কষ্ট হবে। তো এই বেসিক ধর্মগুলো যদি আপনি সহজে মনে রাখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য নির্ণায়কের এমসিকিউ করা খুবই সহজ বিষয়। ওকে, আচ্ছা, নির্ণায়কের সকল উপাদান শূন্য হলে নির্ণায়কের মান শূন্য হবে। নির্ণায়কের যে কোনো দুইটি সারি বা দুটি কলাম একই হলে সেটার মান শূন্য হবে। নির্ণায়কের যে কোনো একটি সারি বা একটি কলাম শূন্য হলে নির্ণায়কের মান কি হবে? শূন্য হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি শূন্য কখন হবে সেটা আমরা শিখছি, তাই না? আচ্ছা, তারপর আমরা দেখি, তাহলে এটা হচ্ছে কি? শূন্য। শূন্য হলে, শূন্য হবে যখন, হ্যাঁ, এটা যখন শূন্য হবে। আচ্ছা, এখন আমরা যদি আরেকটা দেখি,
মনে করেন নির্ণয়কের আমি একটা एग्जांपल দিয়ে দেখাই যেমন দেখেন a1 a2 a3 b1 b2 b3 b b1 b2 c3 c1 c2 c3 এই একটা নির্ণয়। এখন নির্ণয়কের প্রত্যেকটা উপাদান যদি স্থান বিনিময় করে সেটা কিভাবে, এই a1 b1 c1 এটা দিয়ে এই বরাবর যায়, a2 b2 c2 a3 b3 c3, তাহলে নির্ণয়কের মানের কি, নির্ণয়কের মানের কোনো কি হয় না, পরিবর্তন হয় না। এটুকু বুঝছেন কিনা? অর্থাৎ নির্ণয়কের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো যদি তাদের প্রত্যেকের স্থানটা যথাস্থান বিনিময় করে তাহলে নির্ণয়কের মানের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ এই নির্ণয়কের মান যেটা, এই নির্ণয়কের মানও সেইটাই হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা যাই। তাহলে আমরা শূন্যর জন্য বুঝলাম, এটা বুঝলাম। এখন এইটাই যদি আমাদের কি করে, এইটাই যদি হয় সেটা হচ্ছে কি, যদি আমাদের যে কোনো দুইটা, ধরেন যে এইটাই আমি এরকম দিলাম, যে কোনো দুইটা সারি বা দুইটা, এটা বললাম যে কোনো দুইটা সারি বা দুইটা কলাম যদি স্থান বিনিময় করে, যেমন এই ক্ষেত্রে আমি যদি এরকম বলি a1 a2 a3, এটা প্রথম সারির জায়গায় যদি দ্বিতীয় সারিটা চলে যায় b1 b2 b3, আর এইটার জায়গায় যদি এটা চলে আসে a1 a2 a3, আর থার্ড যেটা ছিল সারিটা সেটা যাচ্ছে, তখন কি হবে, যথাস্থান বিনিময় করলে জাস্ট একটা মাইনাস হবে, জাস্ট একটা কি হবে, মাইনাস হবে। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা বুঝলাম। তাহলে আমরা মোটামুটি চারটা বেসিক ধর্ম শিখে গেছি, তাই না? এই একটার ভিতরে দুইটা। আচ্ছা, তারপরে আমরা যাই দেখি শূন্য হলে মনে আছে তো, শূন্য হলে একটু রিপিট করেন। যে কোনো নির্ণয়কের যদি প্রত্যেকটা উপাদান শূন্য হয় তাহলে সেই নির্ণয়কের মান শূন্য। যে কোনো একটা নির্ণয়কের যদি দুইটি সারি বা দুইটি কলামের যে ভুক্তিগুলো আছে বা উপাদানগুলো আছে সেটা যদি শূন্য হয় তাহলে সেটা কি শূন্য, একই হলে শূন্য, বা যে কোনো একটা সারি বা একটা কলাম শূন্য হলে সেই নির্ণয়কের মানও কি হবে, শূন্য হবে। রাইট? আচ্ছা, তারপর দেখি বেসিক ধর্মগুলো মনে রাখতে হবে। প্রত্যেকটাই আমরা যেভাবে এমসিকিউ করব এইভাবে বেসিক ধরে তারপরে আমরা করব হচ্ছে এমসিকিউ গুলো, ঠিক আছে? তো এর আগে আমরা অলরেডি বেসিক যে রিটেন আকারে যেভাবে অঙ্ক করতে আমরা সেগুলো করছি, এখন থেকে আমরা এমসিকিউ টাইপেরই করব, যেহেতু আমাদের পরীক্ষার প্রবাবিলিটি 99% বা যেটাই বলেন যে এমসিকিউ টাইপের আসার সম্ভাবনা বেশি, এজন্য আমরা এখন থেকে 10 নম্বর ক্লাস থেকে আমরা এমসিকিউ আকারে করব, ঠিক আছে? তো এমসিকিউ করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে কি করতে হবে, একটু বেসিক জেনেই করতে হবে, তা না হলে আপনি এমসিকিউ 1000টা পড়লেও মনে রাখতে পারবেন না। দেখবেন যে আমরা অ্যাডমিশন বলেন বা যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে আপনাকে বেসিক পড়তে হয়, তারপরে এমসিকিউ পড়তে হয়। আপনি না হলে 100 এমসিকিউ মনে রাখতে পারবেন না। এমসিকিউ গুলো মনে হয় কি যে এক একটা এক এক রকম, আপনি কয়টা মনে রাখবেন? তো বেসিক যদি মনে রাখেন এমসিকিউ আপনার জন্য ইজি, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা যদি দেখি যে আসলে সূত্র পড়তে একটু কষ্ট হয়, কিন্তু অঙ্ক করে যদি আপনি সূত্র বোঝেন সেটা আপনার জন্য খুবই সহজ হয়, সবার জন্য সহজ হয়। তো দেখেন আমি যদি এরকম একটা দিই, সেটা হচ্ছে আপনি যদি কোনো একটা নির্ণয়ক ধরেন a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, ঠিক আছে? আচ্ছা, এই যে কোন এইটা যদি গুণ করেন, আপনি এটা যদি গুণ করেন তাহলে কোন একটা নির্ণয়কের সাথে আপনি কোনো কিছু গুণ করলে সেটা কিভাবে করতে হয়, যে কোনো একটা সারি বা একটা কলামের সাথে গুণ করবেন, আর কিন্তু করা যাবে না, ঠিক আছে? একটা সারি বা একটা কলামের সাথে গুণ করবেন, আর কিন্তু করা যাবে না। আচ্ছা, এটা ক্লিয়ার? আবার আপনি যখন, তার মানে কি, যে কোনো একটা উপাদান আপনি গুণ করে যে কোনো একটা সারি অথবা একটা কলামের সাথে গুণ করবেন, আবার যখন কমন নেবেন তখন কি করবেন, যে কোনো একটা সারি বা একটা কলাম থেকে কমন নেবেন, তখন এখান থেকে যদি m কমন নেন তখন কি হয়ে যাবে, আবার এটা হয়ে যাবে। তো আমি আবার যেটা বলতে চাচ্ছি, মনে করেন আপনি এটার সাথে 2 গুণ করবেন, তখন কি করবেন, হয় এই একটা কলামের সাথে গুণ করবেন, দুইটা কলামের সাথে সবার সাথে গুণ হবে না, একটা কলাম অথবা একটা সারির সাথে গুণ হবে। আবার যখন আপনি এটা থেকে কমন নেবেন তখন কি একটা সারি থেকে, যখন আপনার 3 আছে
3 আছে, তার মানে এখান থেকে কি 2 কমন নেবেন, একটা সারি থেকে এটা কমন নিলেন, এটা থেকে 3 কমন নিলেন। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি যে বেসিকগুলো আছে এই ধর্মগুলো কি করব, ভালোভাবে শিখব। ঠিক আছে? আচ্ছা, বাকি আরো দুই তিনটা আছে, সেটা হচ্ছে এরকম। দেখেন আমি একটা एग्जांपल লিখছি। ধরেন a1 প্লাস আলফা 1, b1 প্লাস বিটা 1, c1 প্লাস গামা 1। ঠিক আছে? তারপর a2 b2 c2 a3 b3 c3। এটা একটা নির্ণয়, এটা একটা নির্ণয়। তাহলে এই নির্ণয়টা কিভাবে হবে দেখেন, a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। লাইভ চলতেছে কিনা, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করেন। হ্যাঁ ইনশাআল্লাহ। তারপরে এটা কি যোগ আকারে, তাহলে কি হবে আলফা 1 a2 a3 বিটা 1 b2 b3 গামা 1 c2 c3। ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সটা এই নির্ণয়টা এইভাবে ভাঙাবো। আবার এটা যখন করবেন এইটা হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে এটা হচ্ছে কি, কোনো নির্ণায়কের কোনো একটা সারি বা কলামের সাথে কোনো কিছু যদি যোগ করেন তাহলে সেইটাকে আবার যোগফল রূপে প্রকাশ করা যায় এইভাবে। ঠিক আছে? এইভাবে প্রকাশ করা যায় যোগফল রূপে, এটাকে এইভাবে প্রকাশ করা যায়। আচ্ছা, তারপরটা দেখি, তারপরটা কি আছে। আচ্ছা, তারপরটা কি আছে দেখি। আচ্ছা, তাহলে তারপরটা দেখি, কোন একটা নির্ণায়কের প্রত্যেক সারি বা কলামের সাথে অন্য একাধিক সারির বা কে গুণিতক যোগ করলে নির্ণায়কের মান অপরিবর্তিত থাকে। আমি একটু কথাটা সুন্দর করে লিখে দিই দেখেন। আর একটা ফর্মুলা, এটা বেসিক ধর্ম, যে একটি নির্ণায়কের প্রত্যেক সারির বা কলামের উপাদানের সাথে অন্য এক বা একাধিক সারির বা কলামের কে গুণিতক যোগ করলে নির্ণায়কের মান কি থাকে, মান অপরিবর্তিত থাকে, তাই না? অপরিবর্তিত থাকে। ঠিক আছে? আচ্ছা, যেমন হচ্ছে দেখেন এরকম আছে a1 b1 c1 a2 a3 b2 b3 c2 c3। এইটা একটা মনে করেন যে নির্ণয়। এখন এখানে বলছে কোন একটা নির্ণায়কের প্রত্যেক সারি বা কলামের সাথে অন্য এক বা একাধিক সারির কে গুণিতক যোগ করলে, তার মানে আমরা যদি এটার সাথে কে গুণ করে যোগ করি, এটার সাথে কে a2, ঠিক আছে? এবার এটার সাথে কি কে গুণ করি, তাহলে কে b2, এটার সাথে যদি করি কে c2, এরকম যদি করা হয় তাহলে এই নির্ণায়কের মান কি হবে? প্রথমে কি ছিল a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3। এই নির্ণায়কটা ছিল না প্রথমে, এইটার যে মান হবে এইটার মানও কি হবে? সেমই হবে। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন তো নাকি? আচ্ছা, এটা করে এরপরে আসে অনুরাশি বা সহগ গুণক। এই অনুরাশি বা সহগ গুণক, অনুরাশি সহগ গুণক। ঠিক আছে? অনুরাশি বা সহগ গুণক, এটা হচ্ছে মাইনাস, এটা কি কোফ্যাক্টরস, মাইনাস আর কি কোফ্যাক্টরস। ঠিক আছে? অনুরাশি হচ্ছে মাইনাস আর হচ্ছে কি সহগ গুণক কি কোফ্যাক্টরস। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা মোটামুটি অনুরাশি বা এই যে সহগুণকের যে ফর্মুলাটা আছে আমরা অঙ্ক করতে করতে শিখবো। তো আমরা এখন মোটামুটি যে নির্ণয়ক বা ডিটারমিনেন্টসের যে বেসিক ধর্মগুলো আছে এগুলো মোটামুটি আলোচনা করা কমপ্লিট। এগুলা মনে রাখলেই এনাফ, আমরা সব এমসিকিউ গুলো আলহামদুলিল্লাহ সলভ করতে পারবো। তো আমরা এখন যাচ্ছি এমসিকিউতে। যে বেসিক ধর্মগুলো শিখলাম এই বেসিক ধর্ম
এইগুলা থেকেও কিন্তু আপনার এমসিকিউ আসতে পারে। আমরা আবার কিছু কিছু কয়েকটা ম্যাথ আছে যেগুলো আমরা আজকে ক্লাসে চেষ্টা করব যে ওই ম্যাথ থেকেও এমসিকিউ সলভ করার জন্য, ঠিক আছে? আচ্ছা, তো চলে গেলাম এমসিকিউ এ। আচ্ছা, তাহলে আমি লিখতেছি বোর্ডে, দেখেন আমি প্রথম এমসিকিউটা যদি লিখি, একটি নির্ণায়কের সকল উপাদান শূন্য হলে নির্ণায়কের মান কত হবে? তাহলে একটা নির্ণায়কের সকল উপাদান শূন্য হলে নির্ণায়কের মান কত হবে? আমি যদি এরকম অপশন দেই 0 1, যদি ঋণাত্মক যেতে সম্ভব নয় নির্ণয় করা সম্ভব নয়, তাহলে কোনটা হবে ভাইয়া বলেন তো? অবশ্যই শূন্য হবে, কারণ আমরা শিখছি যে একটা নির্ণায়কের সকল উপাদান শূন্য হলে নির্ণায়কের মান শূন্য। একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা একটার ভুক্তিগুলো শূন্য হলে সেটার মান শূন্য। কোন একটা নির্ণায়কের কি যে কোনো দুইটি সারি বা দুইটি কলাম একই হলে কি হবে? সেই নির্ণায়কের মান কি হবে? শূন্য হবে, তাই না? ওকে, আচ্ছা, তাহলে আমরা তারপর দুই নম্বরটা দেখি। ওকে, আচ্ছা, তারপর আমরা পরেরটা দেখি। আচ্ছা, এবার দেখি, এটা দেখি। একটি নির্ণায়কের সারি এবং কলামের স্থান বিনিময় করলে, সারি এবং কলামের যথাস্থান, আচ্ছা শুধু স্থানে লিখি, বিনিময় করলে নির্ণায়কের মানের কিরূপ পরিবর্তন হবে? আচ্ছা, তাহলে আমি অপশনে দিলাম হচ্ছে মান অপরিবর্তিত থাকে, দিয়ে দিলাম হচ্ছে মান শূন্য হয়, সিতে হচ্ছে মানের চিহ্ন পরিবর্তন হয়, মানের চিহ্ন পরিবর্তন হয়। তাহলে ভাই কোনটা হবে? আমরা জানি যে কোন একটা নির্ণায়কের সারি এবং কলাম যদি যথাস্থান বিনিময় করে তাহলে মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ মানটা কি অপরিবর্তিত থাকে, তাই না? এবং যদি যে কোনো দুইটা সারি বা দুইটা কলাম যদি স্থান বিনিময় করে তাহলে মানের পরিবর্তন কেমনে হয়? শুধুমাত্র একটা ঋণাত্মক, অর্থাৎ মানের চিহ্ন পরিবর্তন হয়। তার মানে এ আর সির ভিতরে কি হবে? শুধু এ হবে, যেহেতু এখানে প্রত্যেকটা সারি এবং প্রত্যেকটা কলামের যথাস্থান বিনিময় হচ্ছে, তাই না? আচ্ছা, তারপর 3 নাম্বারটা দেখি। 3 নাম্বার এমসিকিউটা দেখি। 3 নাম্বার এমসিকিউ কি আছে? আচ্ছা, তারপরটা আমরা দেখি। এরকম একটা এমসিকিউ, একটি নির্ণায়কের, যেহেতু বেসিক আপনি শিখে গেছেন সেহেতু এমসিকিউ গুলো এখন মনে হবে খুবই সহজ। এগুলো কেন করাচ্ছি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। তো আমার এতটুকু দৃঢ় বিশ্বাস যে আমি আজকের যে ক্লাসটা করাবো নির্ণায়ক থেকে যদি এমসিকিউ যে প্রশ্নগুলো আসবে ইনশাআল্লাহ এখান থেকে আপনি পাবেন, আল্লাহ ভরসা। বাকিটা হ্যাঁ, একটি নির্ণায়কের দুটি সারি বা কলামের দুটি সারি বা কলাম স্থান বিনিময় করলে আমি জানি যে আমি প্রশ্ন লেখার আগে আপনাদের উত্তর হয়ে যাবে। করলে নির্ণায়কের সাংখ্যিক মানের কি পরিবর্তন হবে? নির্ণায়কের সাংখ্যিক মানের কি প্যাচ লেগে গেল নাকি? বলেন, সাংখ্যিক কথা লিখে সাংখ্যিক মানের কি পরিবর্তন
হবে। আচ্ছা আমি অপশন দিই। এ নাম্বার আছে হচ্ছে সাংখ্যিক মান ঠিক থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। সাংখ্যিক মান ঠিক থাকে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। বি নাম্বার দিলাম হচ্ছে সাংখ্যিক মান ও চিহ্ন উভয় পরিবর্তন হয় ও চিহ্ন উভয় পরিবর্তন হয়। সি নাম্বার আছে সাংখ্যিক মান শূন্য হয়ে যায় বা সাংখ্যিক মান দ্বিগুণ হয়ে যায়, এটা দিলাম। হ্যাঁ, সাংখ্যিক মান দ্বিগুণ হয়ে যায়। তাহলে ভাই কি হবে এটা বলেন তো? আমরা জানি যে একটা নির্ণায়কের দুটি সারি বা দুটি কলাম স্থান বিনিময় করলে কি হবে, জাস্ট আমি বললাম এই যে আগের যে এমসিকিউটা আছে 2 নম্বর এমসিকিউটা, মান অপরিবর্তিত হয় কখন, যখন প্রত্যেকটা সারি বা প্রত্যেকটা কলাম স্থান বিনিময় করে। আর যদি দুইটা সারি বা দুইটা কলাম স্থান বিনিময় করতে, তাহলে কি হবে, ওই নির্ণায়কের আগে একটা জাস্ট মাইনাস আসবে, অর্থাৎ ঋণাত্মক চিহ্ন আসবে। অর্থাৎ কি এখানে এ নাম্বারটা সাংখ্যিক মান ঠিকই থাকবে কিন্তু চিহ্নটা জাস্ট কি হবে, চিহ্নটা জাস্ট পরিবর্তন হবে, তাই না? এই চিহ্নটা পরিবর্তন হবে, রাইট? যেমন হচ্ছে এখানে a b c a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3, এটা একটা ম্যাট্রিক্স। তো যদি স্থান বিনিময় করে, এটা যদি a হয় a2 b2 c2 a1 b1 c1, তাহলে এই দুইটা কি স্থান বিনিময় করছে। আর লাস্টের যেটা 3 নাম্বার সাইডটা সেটা হচ্ছে a3 b3 c3, তখন জাস্ট হচ্ছে মাইনাস আসবে। কিন্তু এইটার যে মান আসতো, এইটার যে মান আসতো সেই মান সেমই থাকবে, শুধু কি হবে, একটা সামনে মাইনাস চিহ্ন আসবে, অর্থাৎ চিহ্ন পরিবর্তন হবে, তাই না? ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি 3টা এমসিকিউ শিখলাম, তাই না? ওকে, ভেরি গুড। আমরা আশা করি বুঝতেছি আমাদের যে 19তম শিক্ষক নিবন্ধন, আমাদের যে স্বপ্ন, এটা এইভাবে প্রশ্ন হবে, তাই না? আচ্ছা, বিষয়ভিত্তিকও ভালোভাবে পড়তে হবে। তো বিষয়ভিত্তিক পড়তে যাই কিন্তু এইখানে আপনার গাফিলতি করা যাবে না। আমি একটু একটা মিনিট কথা বলি ক্লাসের ভিতরে, কারণ আমার কাছে যারা পেইড কোর্স করবেন বা এই ক্লাসগুলো যারা করবেন, কোর্স ফি তো জানেনই, মাত্র স্বল্প মূল্যে 510 টাকা, তাই না? একদম পরীক্ষা পর্যন্ত, পরীক্ষা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ইনশাআল্লাহ সাপোর্ট করবো, যেহেতু আমি আপনাদের সাথে একদম সহযোদ্ধা। আচ্ছা, যেটা বলছিলাম, আমি বলবো যে বাজারে রেপুটেড বা ভালো কোনো টিচার, যে আমরা সায়েন্স বই বা তিতাস পাবলিকেশনের যে বইগুলো পড়ছি, যে রাইটারগুলো যারা আছে, নাম করা যে টিচারগুলো আছে, তারা যদি কোনো বই বের করে আমরা সেগুলো কিনবো। এছাড়া বাজারে হুটহাট বই অনেক বের হবে, অনেকেই প্রস্তুত হয়ে বসে আছে আমি এই বইগুলো বের করবো বা জাস্টিফাই করবেন। হ্যাঁ, নতুন নতুন অনেক লেখকের বই আসবে, সেটা জাস্টিফাই করবেন, বইগুলো দেখবেন কেমন কি। হয়তো বই কিনে টাকা নষ্ট করবেন না, ঠিক আছে? হয়তো বই কিনে টাকা নষ্ট করবেন না, বা এই যে হুমড়ি খেয়ে পড়বেন না কোনো একটা জিনিস আসলেই বা কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখলেই। পড়াশোনা হচ্ছে গোছানো। দেখবেন যে আমরা অনেকেই কোর্সে যুক্ত হই, মানে হুট করে যে কি করব কোর্সে জয়েন করতেছি, 3-4টা ক্লাস করার পরে আর ক্লাস করতে পারতেছি না, শেষ, পড়াশোনা শেষ। তো আপনার হচ্ছে পড়াশোনা একটা ধারাবাহিকতা থাকতে হবে, এই একটা নাম্বার কথা। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যদি এই যে কোচিং বই এগুলা কিনে রেখে দেন, কোনো কাজে লাগবে না। তৃতীয়ত হচ্ছে আপনাকে অনেকে ভয় দেখাবে, যে কোচিংগুলো আছে বা যারা কোর্স করায়, যেগুলা আমার মতে আর কি। আচ্ছা, ভয় দেখাবে সেটা কি, বিষয় ভিত্তিক যারা করায়, যে বিষয় ভিত্তিক আবশ্যিক যারা করায়, সেটা হচ্ছে যেমন বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান, যে এইগুলাই বেশি মার্ক তুলতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। হ্যাঁ, অবশ্যই বেশি মার্ক তুলতে হবে, কিন্তু এইখানে আপনার বিষয় ভিত্তিক যেটা আছে 100 মার্ক, কিন্তু সো এই 100 মার্ক ছাড়তে যে, মানে ওইটা করতে দিয়ে এটার জন্য ছেড়ে দিয়েন না। সো ওইটা আপনি কি করবেন, একটা বই কিনে, যে নিবন্ধন সহায়িকা আছে, ওইগুলো ভালো করে প্র্যাকটিস করেন, পরীক্ষা দেন, বা আপনার যে প্রশ্নের যে ইয়েগুলো পাওয়া যায় এইগুলো বারবার প্র্যাকটিস করেন, ওইগুলো সমস্যা থাকলে সেগুলো আবার সলভ করেন, এইভাবে করতে থাকেন। আর বিষয়ভিত্তিক আমাদের যে অঙ্ক আছে এইটা ভালোভাবে পড়তে থাকেন, ঠিক আছে? কারণ এটা আপনার সাবজেক্ট, হ্যাঁ, আপনার সাবজেক্টে আপনাকে অবশ্যই ভালো করতে হবে, এই হচ্ছে বিষয়। ওকে, তারপরে আমরা এমসিকিউ এ যাই। আজকে খুব দ্রুত কথা বলতেছি, দ্রুত ক্লাস করাচ্ছি, হ্যাঁ? ওকে, 2x ফার্স্ট মোড আজকে। আচ্ছা, এরপর কত যেটা আছে, কি আছে, আচ্ছা 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 আচ্ছা, এটা দেখি মনে আছে কিনা, বলেন তো দেখি। একটি নির্ণায়কের যে কোনো, আচ্ছা, যে কোনো
যে কোনো দুটি সারি বা দুটি কলাম একই হলে নির্ণয়কের মান কত হবে, তাই না? আচ্ছা, এ নাম্বারে কি আছে 0, বি নাম্বারে কি আছে ঋণাত্মক, এটা দিলাম হচ্ছে 1, ডি দিলাম হচ্ছে নির্ণয় করা অসম্ভব। তাহলে ভাই কোনটা হবে বলেন তো? অবশ্যই একটা নির্ণয়কের যে কোনো দুইটি সারি বা কলাম একই হলে সেই নির্ণয়কের মান কত হবে? 0 হবে, তাই না? আমরা বলছিলাম যে একটা নির্ণয়কের তিনটা সারি বা তিনটা কলাম, প্রত্যেকটা সারি বা প্রত্যেকটা কলাম যদি 0 হয় তাহলে সেই নির্ণয়কের মান 0। কোন একটা সারির যে কোনো একটা সারি বা কলাম 0 হলে কোন একটা নির্ণয়কের সেই নির্ণয়কের মান 0। আবার কোন একটা নির্ণয়কের যে কোনো দুইটি সারি বা দুইটি কলাম সমান হলে সেই নির্ণয়কের মান কত হবে? 0 হবে, তাই না? ওকে, তাহলে আমাদের অ্যানসার কত? অ্যানসার হচ্ছে এ। আচ্ছা, এরপর যেটা আছে একটি নির্ণয়কের জন্য সারিতে কলামের প্রত্যেক উপাদানকে একটি সংখ্যা গুণ করলে নির্ণয়কের মান কি হবে? আচ্ছা আচ্ছা, এটা একটু দিই, এটা একটু মানে কেমন দেখেন একটু। 5 নাম্বার দেখেন, একটি নির্ণয়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক উপাদানকে একটি সংখ্যা m দ্বারা, আমি m ই দিলাম যে তোমরা এতে m করছি, m দ্বারা গুণ করলে নির্ণয়কের মান দিলাম হচ্ছে কি হবে? হ্যাঁ, নির্ণয়কের মান কিরূপ হবে? আমরা a তে দিলাম হচ্ছে ধরেন যে নির্ণয়কের মান m দ্বারা গুণ করা হবে। b তে দিলাম হচ্ছে নির্ণয়কের মান m দ্বারা ভাগ করা হবে নির্ণয়কের মান অপরিবর্তিত, নির্ণয়কের মানের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে কোনটা ভাই বলেন তো? আমাদের এই প্রশ্নটা কি বলছে? হ্যাঁ, একটি নির্ণয়কের যে কোনো সারি বা কলামের প্রত্যেক উপাদানের একটি উপাদানকে একটি সংখ্যা m দ্বারা বা যে কোনো একটা সংখ্যা দ্বারা গুণ করলে নির্ণয়কের মান কি হবে? নির্ণয়কের মান m দ্বারা গুণ করা হবে, নির্ণয়কের মান m দ্বারা ভাগ করা হবে, নির্ণয়কের মানের চিহ্ন পরিবর্তন হবে। তো আমরা এই যে মাত্রই বললাম যে নির্ণয়কের মান m দ্বারা গুণ করা হবে, তাই না? m দ্বারা গুণ করা হবে, রাইট। আচ্ছা, আচ্ছা, এরপরেরটা যাই দেখি। আমি মোটামুটি চেষ্টা করছি প্রত্যেকটা যে ধর্ম আমরা শিখলাম এই প্রত্যেকটা ধর্ম থেকে এক একটা এমসিকিউ করার জন্য। এরপর দেখি 6 নাম্বারটা কি বলছে? একটি নির্ণায়কের কোন সারি বা কলাম এর উপাদানকে দুটি সংখ্যার যোগফল রূপে প্রকাশ করা গেলে নির্ণয়টি কিভাবে প্রকাশ করা যাবে? নির্ণয়টি কিভাবে প্রকাশ করা
যাবে। আচ্ছা তাহলে আমরা অপশনে কি দিতে পারি, দুটি নির্ণায়কের গুণফল রূপে দুটি নির্ণায়কের গুণফল রূপে দুটি নির্ণায়কের যোগফল রূপে, তারপর দিলাম হচ্ছে দুটি নির্ণায়কের বিয়োগফল রূপে। তাহলে কোনটা হবে বলেন তো? তাহলে আমরা জানি যে দুইটা যে কোন একটা নির্ণায়কের কোন একটা সারি বা উপাদানকে যদি কোন আমরা একটা সংখ্যার যোগফল রূপে প্রকাশ করি, যোগ বা কোন একটা ম্যাট্রিক্স নির্ণায়ককে যদি আমরা কোন একটা সংখ্যা দ্বারা যোগ করি, তাহলে ওই নির্ণায়কটা কি হবে, ওই নির্ণায়কটা দুইটা যোগফল রূপে প্রকাশ করা যাবে। দুটি নির্ণায়ককে কি করা যাবে, দুটি নির্ণায়কের যোগফল রূপে প্রকাশ করা যাবে। আমরা ধর্ম একটা করেছি তাই না? তো ঠিক সেই ধর্মের একটা এমসিকিউ হচ্ছে এটা। এই যে এরকম a প্লাস আলফা 1 a1 b1 প্লাস বিটা 1 c1 প্লাস গামা 1 a2 b2 c2 a3 b3 c3। তাহলে এটা কিভাবে লেখা যাবে, a1 b1 c1 a2 b2 c2 a3 b3 c3 যোগ কি হবে, এই যে আলফা 1 a1 আলফা 1 a2 a3 বিটা 1 b2 b3 গামা 1 c2 c3 এইখানে হবে। তো এই হচ্ছে বিষয়। তাহলে এই যে নির্ণায়কটার যোগফল রূপে এখানে এটা এভাবে প্রকাশ করা যাবে, ঠিক আছে? আচ্ছা তারপরে আমরা যাই, তারপরে দেখি 7 নম্বর এমসিকিউ কি করতে পারি দেখি। বুঝতেছেন কিনা বলেন, বুঝতেছেন কিনা বলেন? এইভাবে প্রত্যেকটা টপিক ধরে ধরে আপনাকে করতে হবে, এরপরে কি করতে হবে, পরীক্ষা দিতে হবে এইভাবে, হ্যাঁ? তাহলে ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আচ্ছা এরপর আমরা একটু एग्जांपले আসি দেখি। আমরা তো বেসিক ধর্মগুলা শিখছিলাম, যে ধর্মগুলা থেকে আমরা একটা এমসিকিউ বের করছি। এখন একটু আমরা ইয়েতে দেখ। আচ্ছা কয়টা এমসিকিউ করলাম আমি জানি না, আমি 7 নাম্বার দিচ্ছি। আচ্ছা যদি a01 b0e c0f হয় তবে নির্ণায়ককে মান কত হবে? ভাইয়া বলেন তো, যদি এ এখানে আমি অপশন দিয়ে দিচ্ছি, অপশন হচ্ছে 0, বি তে হচ্ছে 1, সি তে এ, ডি তে হচ্ছে ডি। আচ্ছা একটু ভালো করে দেখেন তো, একটু ভালো করে দেখেন তো, আমরা কি শিখছিলাম, কোন একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা একটা কলামের যে ভুক্তিগুলো বা উপাদানগুলো যদি শূন্য হয়, বা যে কোনো একটা সারি বা একটা কলাম যদি শূন্য হয়, তাহলে কি হবে, সেটা মান কত হবে, সেই নির্ণায়কের মান কত হবে, শূন্য হবে না? এই যে দেখেন সেই শূন্য, ঠিক আছে? আমরা যে ইয়েগুলা পড়ছি, ধর্মগুলা পড়ছি, সেই ধর্মগুলারই একটা एग्जांपल, ঠিক আছে? আচ্ছা আমরা 8 নম্বরে যাই, 8 নম্বরে যাই। তাহলে যে কোনো একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা কলাম যদি শূন্য হয়, তাহলে সেই নির্ণায়কের মানটা কি হবে, শূন্য হবে। ওকে তারপর আমরা দেখি ওকে এ বি সি, তারপর হচ্ছে এটা দিলাম হচ্ছে ডি ই এফ এ বি সি, ঠিক আছে? এ বি সি সমান কত, এ বি সি সমান কত ভাইয়া বলেন তো? আমি দিলাম হচ্ছে 0 1 2 না 1 2 দিলে হবে না, এটা দিলাম হচ্ছে ই, এটা কি দিলাম সি, আচ্ছা ডি তে দিলাম হচ্ছে 1। তাহলে কত হবে বলেন তো? অবশ্যই শূন্য হবে না, অবশ্যই শূন্য হবে। কেন? যে কোনো একটা নির্ণায়কের যদি এই যে দুইটি সারি বা দুইটি কলাম যদি একই হয়, তাহলে সেই নির্ণায়কের মানে কি হবে, শূন্য হবে, তাই না? আমরা বুঝতেছি কিনা? ইনশাআল্লাহ আমরা বুঝতেছি। আচ্ছা তারপরটা আমরা দেখি, তারপরটা দেখি। আচ্ছা এরপর হচ্ছে আমরা পরেরটা দেখি 9। আচ্ছা দেখি যদি আমি কিন্তু একটু সহজ থেকে একটু ডিপে যাচ্ছি, একটু সহজ থেকে একটু ডিপে যাচ্ছি। আমরা যে ধর্মগুলা পড়ছি, ধর্মগুলা থেকে আমি এমসিকিউ করছি, সেই ধর্মগুলার एग्जांपल এখন দিচ্ছি, হ্যাঁ? আচ্ছা তবে
তবে 1 2 3 4 5 6 7 8 9 এর মান কত ভাইয়া বলেন তো? আমাদের এখানে কি আছে 1 2 3 4 5 6 7 8 9। একটু দেখে কি মনে হচ্ছে দেখেন তো ভাইয়া, এই ম্যাট্রিক্সটা সেম না? এই যে দেখেন তো এখানে কি হইছে, এই সারি কি হইছে, কলাম হইছে, এই সারি কি হইছে, দ্বিতীয় কলাম, এই তৃতীয় সারি কি, এই যে তৃতীয় কলাম। তার মানে আমাদের কি প্রত্যেকটা সারি যথাস্থান বিনিময় করছে, স্থান বিনিময় করছে, প্রত্যেকটা সারি কলাম হয়ে গেছে, প্রত্যেকটা সারি কলাম হয়ে গেছে। তাহলে এইগুলার মানের কি কোনো মান কেমন হতে পারে দেখি, মানের কি কোনো পরিবর্তন হবে? মানের কোনো পরিবর্তন হবে কিনা বলেন? অবশ্যই মানের কোনো পরিবর্তন হবে না, তাই না? তাহলে আমাদের অ্যানসার কি হবে? অবশ্যই একই হবে। তাহলে সারি কলাম যথাস্থান বিনিময় করলে কি হয়? মানের কোনো পরিবর্তন হয় না। আচ্ছা, তারপরে দেই তারপরটা দেখি, তারপর একটা এমসিকিউ দেখি আমরা। আচ্ছা এটা 10, হ্যাঁ। আচ্ছা একটি নির্ণায়কের প্রত্যেক সারি বা কলাম উপাদানের সাথে সারির সাথে অন্য এক বা একাধিক সারির বা কলামের গুণিতক যোগ করলে নির্ণায়কের মান কি হবে? পরিবর্তন হবে, অপরিবর্তিত থাকবে। সিতে দিলাম হচ্ছে ঋণাত্মক হবে। তাহলে আমরা কিন্তু যে নির্ণায়কের যে এটা ছিল, ধর্মগুলো ছিল, আমরা শিখছি যে কোন একটা নির্ণায়কের একটা সারি বা কলামের উপাদানের সাথে যদি আপনি বা এক বা একাধিক সারি বা কলামের উপাদানের সাথে যদি আপনি কে গুণিতক যোগ করেন, তাহলে কি হবে? ওই নির্ণায়কের মান কি হবে? অপরিবর্তিত থাকবে, তাই না? ওই নির্ণায়কের মানটা কি হবে? অপরিবর্তিত থাকবে, নির্ণায়কের মানে কোনো পরিবর্তন হবে না। ওকে, তারপর আরেকটা দেখি 11 নাম্বার। আচ্ছা n ক্রমের একটি যদি n ক্রমের একটি নির্ণায়ক বা যদি ডেল্টা ইকুয়াল, আচ্ছা আমি আরো সহজ করে দিই, মানে যদি n ক্রমের একটা নির্ণায়কের যে উপাদান বা সারি যেটা যদি এরকম হয় 11 22 n হয়, তবে ডেল্টা নির্ণায়কের যে কোনো উপাদানের অণু রাশির মান কত হবে? দেখি আমরা a নাম্বার আছে n, b নাম্বারে আছে n - 1, c নাম্বারে n + 1, d নাম্বারে আছে কোনটি নয়। আচ্ছা তাহলে আমাদের এখানে কি আছে? যদি n ক্রমের একটা নির্ণায়ক যেটা ডেল্টা 1 সমান a11 a12 টোটাল an পর্যন্ত হয়, তবে ডেল্টা নির্ণায়কের যে কোনো উপাদানের অনুরাশির মান কত হবে? এই অনুরাশির মান কত হবে
তাহলে মাইনাস, তাই না, অনুরাশি মানে মাইনাস, মাইনাসের মান কত হবে? তাহলে n হবে, n মাইনাস 1 হবে, n প্লাস 1 হবে, কোনটি নয়। তাহলে আমাদের অ্যানসার কি হবে? n ক্রমের ম্যাট্রিক্স নির্ণয়ের যে এর অনুরাশির মান হবে n মাইনাস 1। ঠিক আছে, একটা পদ কম হবে, ঠিক আছে, n মাইনাস 1 হবে। ক্লিয়ার? ওকে। আচ্ছা, তারপরটা যাই আমরা, তারপরটা যাই দেখি। এরপরে একটু কঠিন লাগতেছে নাকি? আচ্ছা দেখি, এই যে আমরা দেখেন ডেল্টা সমান, আমরা এখানে দিলাম a11, a12, a13, 21, 22, 23, 31, 32, 33, তাই না? এর a11 উপাদানের মাইনর কত? a11 উপাদানের মাইনর কত দেখছেন? a11 উপাদানের মাইনর কত? আচ্ছা, তার মানে মাইনর মানে কি? আমরা জানি মাইনর মানে কি? অনুরাশি, তাই না? মাইনর মানে কি? অনুরাশি। আচ্ছা, অনুরাশি। আচ্ছা, ওকে। আচ্ছা, অনুরাশি। এখন আমরা ম্যাট্রিক্স যখন করি দেখেন, আমরা যখন এই যে a11 বলছে, তখন আমাদের কি এই সারি আর এই কলাম কি বাদ যাবে, তাই না? তাহলে আমাদের এখানে অ্যানসার কি হবে ভাই বলুন তো? আমাদের অ্যানসার এরকম হবে না, এই যে এই গুলা গুণ হবে না, a22, এই যে এরকম আর কি, a22, a32, a33, সরি a23, a33, এটাকে যদি আমি গুণ করি, a22, a33 মাইনাস কি হবে a23, a32, ঠিক আছে? তাহলে এইটা ধরেন a তেও আছে হচ্ছে এইটা, b তে আছে হচ্ছে a21, a33 মাইনাস a23, a31। তাহলে আমাদের অ্যানসার কত হবে? অ্যানসার এইটা হবে। অনুরাশি মনে করতে হবে আমাদের, যে সারি বা যে কলামটা যে আমরা গুণ করব, তাহলে আমাদের সেই সারি এবং সেই কলাম বাদ দিয়ে বাকিটা ম্যাট্রিক্স আকারে যেভাবে করতাম গুণ করব, ঠিক আছে? আচ্ছা, এটা এখন অনুরাশি আমরা শিখলাম বা মাইনাস শিখলাম। আচ্ছা, এখন আমরা যদি বলি যে কোফ্যাক্টর বা ভক্তি কি, কোফ্যাক্টর বা ভক্তি কি, তাহলে আমরা এই প্রশ্নটারই আমরা যদি এই প্রশ্নটারই আমরা যদি লিখি, আমরা মনে করেন যে পরের যে এমসিকিউটা আছে, উক্ত নির্ণয়কের a12 এর কোফ্যাক্টর কত? কোফ্যাক্টর কত? তাহলে কি হবে ভাইয়া? আচ্ছা, কোফ্যাক্টর কত হবে দেখেন, আমি যদি a নম্বরে এটা দিই, a21, a33 মাইনাস a23, a31, b নম্বরে আছে হচ্ছে মাইনাস a22, a33, a23। এটা আমি বলছিলাম না যে আমরা আরো দিয়ে একটা রুলস, যেটা আমরা হচ্ছে एग्जांपल করতে করতে শিখবো, তাহলে আপনার কি হবে, বুঝতে সহজ হবে। এইটা হচ্ছে সেই ধর্ম, হ্যাঁ, অনুরাশি সহগুণক, নির্ণায়কের অনুরাশি ও সহগুণকের যে ধর্ম। আচ্ছা, এইটা তো এইটা আমাদের কি করব, আমরা কোফ্যাক্টর যখন করব, আমরা অনুরাশি যখন করব, তখন চিহ্নর কোনো কাজ নাই, চিহ্নর কোনো কাজ নাই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যখন হচ্ছে কোফ্যাক্টর করব বা সহগুণক করব, সেই সময় কি করব, আমরা এখানে কি করতেছি ভাইয়া দেখেন তো, আমরা এখানে কি করতেছি, আমরা এই যে এইটা নিয়ে করতেছি না, a12, তার মানে এই যে কলাম
আর এই সারিটা কি দেবে, বাদ দেবে। তাহলে আমাদের কি কি থাকবে, আমরা এইটা 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 নিয়ে গুণ করব না, অবশ্যই এইটা নিয়ে গুণ করব, তাই না? আচ্ছা আমি আগে লিখি এখানে। তাহলে আমরা এখানে কত লিখলাম, a 12, তাহলে আমাদের a 21 31 23 33 এইটা হলো, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন আমাদের ফর্মুলা হচ্ছে -1 এটা আমরা জানি প্লাস মাইনাস প্লাস, তাই না? আচ্ছা তো এত কিছু দেখার দরকার নাই, প্রত্যেক জায়গায় -1ই হবে, -1 হবে। এবং এখানে দেখেন এটা প্রথম সারি দ্বিতীয় কলাম, এটা কি করব, যোগ করব এখানে, হ্যাঁ এটা যদি যোগ করব। এখন যদি এখানে কি হতো, a 33 হতো, তাহলে -1 এর পাওয়ার কত, 3 প্লাস 3 হয়ে যাইতো, ঠিক আছে। তাহলে প্রথম সারি দ্বিতীয় কলাম এটা করছি, করার পর আমরা কি করব দেখেন, আমরা যদি একবারে করি তাহলে এখান থেকে এটা গুণ করব, a 21 a 33 মাইনাস কি a 23 a 31। তাহলে এই যে মাইনাস 2 আর 3 মাইনাসের পাওয়ার যদি কি হয়, বিজোড় হয়, তাহলে কি মাইনাস মাইনাস থেকে যায়, তাহলে 2 আর 3 তাহলে মাইনাস a 21 a 33 a 23 a 31। তাহলে আমাদের কোনটা অ্যানসার, এই যে দেখেন এইটাই কিন্তু আমাদের সি নাম্বারটা হচ্ছে এইটার অ্যানসার, ঠিক আছে। আই থিংক সবাই ভালোভাবে বুঝতে পারছেন। তো এইরকম প্রশ্ন যদি আসে কোফ্যাক্টর বা মাইনরের বা সহগুণক বা অনুরাশির, আপনারা পারবেন না, আমি ইনশাআল্লাহ নিশ্চিত যে আপনারা অবশ্যই পারবেন। ওকে আচ্ছা তারপর আমরা যাই দেখি, ওকে কনফিডেন্স আসছে কিনা বলেন। এতদিন আমরা এর আগে কত নাম্বার ক্লাস করছি, আজকে আমাদের কত নাম্বার ক্লাস ভাই, আজকে আমাদের কিন্তু ক্লাস কত, আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 10, তাই না? আজকে আমাদের ক্লাস নাম্বার 10, 10 নাম্বার ক্লাস আজকে আমাদের। আমরা ইনশাআল্লাহ গুটি গুটি পাই কয়টা, অলরেডি 10টা ক্লাস করে ফেলছি। ওকে তারপর দেখি 14 নাম্বার এমসিকিউ কি আছে, ডেল্টা সমান যদি এরকম হয় a11 a12 an নির্ণয়কে a আর s উপাদানের চিহ্নযুক্ত অনুরাশি ARS কে বলা হয়। আমি চেষ্টা করছি সবভাবে ঘোরায় পেঁচায় এমসিকিউ গুলা বের করার জন্য, ঠিক আছে, যেন আপনাদের এই নির্ণায়ক থেকে কোনো এমসিকিউ বাদ না যায়। আচ্ছা ওই উপাদানের ভুক্তি, বি নম্বরে কি আছে, ওই উপাদানের মাত্রা, সি নম্বরে কি দিলাম, ওই উপাদানের সহগুণক। তো ভাইয়া এখানে কি হবে বলেন তো, এই যে এ আর এস যেটা আছে, এটা কি অনুরাশি, এই এ রাশিটা কি হবে, এইটা হবে কি, এইটা হবে সহগুণক বা কোফ্যাক্টর। তাহলে বোঝা গেছে সি নাম্বারটা হবে অ্যানসার, কি সি নাম্বারটা হবে অ্যানসার। এ আর এস টা হবে অনুরাশি, আর এটা কি হবে, বড় হাতের যে এ রাশিটা এটা হবে ভুক্তি, ওই সহগুণক বা কোফ্যাক্টর। এই মানগুলো আপনার অঙ্কে বিভিন্নভাবে ঘুরাই দিতে পারে, ঠিক আছে। আচ্ছা ওকে তারপরে আরেকটা এমসিকিউ ভাবে দিতে পারি, দেখেন তারপরে আরেকটা এমসিকিউ এভাবে আসতে পারে, এ আর এস সমান মাইনাস গুণ এইখানে কত, তাহলে আমরা এ নাম্বার দিতে পারি, দেখেন নির্ণায়কের মাইনাস, তারপর কি নির্ণায়কের কোফ্যাক্টরস, তারপর নির্ণায়কের কি বেস। দেখেন 49 নম্বর বিসিএস কিন্তু এইভাবেই প্রশ্ন আসছে, এই সেম ভাবেই প্রশ্ন আসছে, এইভাবে হ্যাঁ। ওকে তাহলে আমাদের এখানে কি আছে, ক্যাপিটাল এ আর এস, এটা আমরা কি শিখলাম, সহগুণক, এবং সহগুণকে কি জানি আমরা, চিহ্ন আসে, তাই না, চিহ্ন আসে। ওকে তাহলে নির্ণায়কের মাইনাস তো না, মাইনাস কি হবে, অবশ্যই মাইনাস হবে না, তাহলে এইটা কি বেস হবে না,
তার মানে কি এটা অবশ্যই কোফ্যাক্টরের চিহ্ন আসে, তাই না? তাহলে আমরা এখানে যেটা দেখতেছি, এই যে এইখানে যেটা আছে, সরি মিস্টেক হয়েছে, আমাদের কি বলছে এখানে, এই যে এইখানে কি হবে, কোশ্চেন মার্ক যেটা দেওয়া, এখানে কি হবে ভাইয়া, এখানে মাইনাস হবে। তাহলে কি হবে, কোফ্যাক্টর যখন বের করি তখন এখানে কি হবে, অনুরাশি হবে, অর্থাৎ এই যে ARS টা হবে। আমরা ম্যাট্রিক্স করলাম না, আমরা এই যে -1 দিয়ে প্রথম রাশি দ্বিতীয় কলাম, তারপরে কি করছি এখানে, এটা কি ছিল, অনুরাশি ছিল না? এর আগে কিন্তু আমরা অলরেডি एग्जांपल করে আসছি, মেবি 9 বা 10 বা 11 তে। আচ্ছা, তারপরে আমরা যাই দেখি, তারপরে एग्जांपले আমরা যাই, এমসিকিউ দেখি পরেরটা কি আছে। দেখেন এমসিকিউ গুলো কেমন আসছে, প্রথমে একটু সহজ মনে হচ্ছিল, এখন কি কঠিন মনে হচ্ছে? অবশ্যই না। তারপর দেখি আমরা পরেরটা 15 নাম্বারটা কি আছে, 15 নাম্বার দেখি কি আছে। ওকে, যদি ডেল্টা 1 সমান 1 1 1 a b c a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, ডেল্টা 2 সমান 1 1 1 b c c a a b c। আচ্ছা, এটা হয় তাহলে a নাম্বার কি আছে, ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 সমান 0, b নাম্বার দিলাম ডেল্টা 1 প্লাস 2 ডেল্টা 2 সমান 0, c নাম্বার দিলাম হচ্ছে ডেল্টা 1 সমান ডেল্টা 2, d নাম্বার দিলাম কোনটি নয়। দেখেন তো কোনটা হতে পারে বলেন, কোনটা হতে পারে বলেন। আচ্ছা, এখন এখানে একটা জিনিস দেখেন, আমরা যে কাজটা করতে পারি, এই যে দুইটা যে ইয়া আছে 1 1 1 ABC 1 1 1 ABC, তো আমাদের এখানে দুইটা যে ম্যাট্রিক্স আছে, এই দুইটা ম্যাট্রিক্সের যোগফল কি, যোগফল শূন্য হবে। তো এইখানে যে বেসিক যে বিষয়টা হচ্ছে, আপনি যদি এইখানে দেখেন, এখানে কি করেন, a দ্বারা গুণ করেন এই সারিকে, করলে কি হবে, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তখন যদি আপনি কমন নেন দেখবেন যে কি হয়ে যাচ্ছে, 1 1 দুইটা সারি তিনটা সারি একই হয়ে যাচ্ছে, তাই না? আবার আপনি কি করেন, এটাকে যদি আপনি a b c দিয়ে গুণ করেন, a b c থেকে কমন নেন, দুইটা কলাম কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে, তার মানে শূন্য হয়ে যাচ্ছে। তো সহজ করে আমি যদি বলি কি, ডেল্টা 1 আর ডেল্টা 2 যোগ করলে কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, ঠিক আছে? ডেল্টা 1 ডেল্টা 2 কি হয়ে যাবে, শূন্য হয়ে যাবে। তো এটা আমি আর ভেঙে করতেছি না। তাহলে আমরা পরের ম্যাট্রিক্সে যাই, দেখি। ওকে, আচ্ছা, এরপর দেখি 5 স্কয়ার 5 টু দি পাওয়ার 3 5 4 5 3 5 4 5 5 5 4 5 5 5 6 সমান কত? a নাম্বার দেওয়া 5 স্কয়ার, b নাম্বার দেওয়া 0, c নাম্বার দেওয়া আছে 5 13, d নাম্বার দেওয়া আছে 5 এর 5। আচ্ছা, এখানে একটা মনে রাখবেন, নির্ণায়কের মান সমান্তর বা গুণোত্তর দ্বারা প্রগমন হলে সেইটার নির্ণায়কের মান কত হয়, শূন্য হয়। তার মানে যদি ম্যাট্রিক্সে 11 12 13 14 15 16 17 18 19 এই টাইপের স্বাভাবিক সংখ্যার যে ধারার প্রগমন অর্থাৎ সিরিয়ালি থাকে, সেটার মান কত হয়, নির্ণায়কের মানটা শূন্য হয়। মানে এখানে কি 5 স্কয়ার 5 3 5 4 5 2 3 4 5 3 4 5 5 4 5 6, দেখেন একটা সমান্তর ধারা বা গুণোত্তর ধারার একটা প্রগমন আকারে আছে, তাহলে নির্ণায়কের মান কত হবে, শূন্য হবে। তাহলে বিষয়টা কি, কোন একটা নির্ণায়কের তাহলে কোন একটা ধারার কোন একটা নির্ণায়কের যে উপাদানগুলো আছে, এটা যদি গুণোত্তর বা সমান্তর ধারার প্রগমন হয়, তাহলে সেই নির্ণায়কের মান কত হবে, শূন্য হবে। ওকে, আচ্ছা, তারপর যাই, তারপর দেখি কি আছে। ওকে, এমসিকিউ গুলা আপনারা কি করবেন, আমার ক্লাস এভাবে দেখে দেখে খাতায় তুলে নেবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ কাজে লাগবে।
ওকে, তারপর আমরা দেখি কত করলাম, 16 করলাম মনে হয়, এটা 17 দেই। আচ্ছা দেখি x y z x y z y plus z x plus z x plus y 1 1 1 নির্ণয়কের সমান কত, নির্ণয়কের সমান কত, ঠিক আছে। আচ্ছা 4x স্কয়ার y স্কয়ার z স্কয়ার b তে আছে কত 1, c তে হচ্ছে 4 x y z, b তে কত 0। ভাইয়া দেখেন তো এখানে কি আছে, আমাদের x y z y plus z x plus z x plus y 1 1 1 1। আচ্ছা আচ্ছা আমরা কিন্তু জানি আচ্ছা এইখান থেকে যদি আপনি আচ্ছা এইখানে আমরা আচ্ছা এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, দেখেন আমাদের এখান থেকে যে নির্ণয়গুলো আছে, আমরা জানি যে কোনো নির্ণয়কের দুটি সারি বা দুটি কলাম যদি একই থাকে, নির্ণয়কের যে কোনো দুটি বা সারি কলাম একই হলে সেটা কি, সেটা শূন্য হয়, তাই না। ওকে আচ্ছা এইখান থেকে আমরা যে কাজটা করতে পারি, এইটার সাথে যদি আমরা কি করি x plus y y z আচ্ছা আচ্ছা তাহলে আমাদের এটার মান কত হবে, আমাদের এটার মান হচ্ছে শূন্য হবে। যে আমরা এখানে নোট লিখেন, নির্ণয়কের যে কোনো দুটি সারি বা কলাম একই হলে এই নির্ণয়কের মান কত হবে, শূন্য হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা পরেরটাই যাই পরে হচ্ছে 18 নম্বরটা দেখি। তাহলে যে কোনো একটা আমরা নির্ণয়কের দুইটা সারি বা দুটি কলাম শূন্য হলে সেটা কি হবে, শূন্য হবে, তাই না। ওকে আচ্ছা পরেরটা দেখি, পরেরটা হচ্ছে এইভাবে বি সি সি এ বি, মানে এখানে বুঝতে পারছেন তো, আমরা যদি এই সারির সাথে এটা যদি যোগ করি তাহলে কি 1 প্লাস y প্লাস z 1 প্লাস y প্লাস z, বা এটার সাথে যদি আমরা এইটা যোগ করি তাহলে কি x প্লাস y প্লাস z x প্লাস y প্লাস z x প্লাস y প্লাস z, করার পরে আপনার কমন নিলে যে কোনো দুইটা সারি বা দুইটা কলাম এক হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা
আমি এটা ভেঙে দেখাচ্ছি, দেখেন b into b plus c, c into c plus a, a b into a plus b। এটা একটু দেখেন এইটার মান কত, এটার মান কত। আমি যদি এখানে অ্যানসার দেই 1, এখানে যদি অ্যানসার দিই a b c, এখানে যদি অ্যানসার দিই a b c into a plus b plus c, এখানে 0। আচ্ছা দেখেন এখন এখানে কি, এটা কিন্তু দেখেন দেখেই বোঝা যাচ্ছে এটা কি হবে, এটা আমাদের অ্যানসার কি হবে, 0 হবে। কিভাবে দেখেন, আচ্ছা আমি প্রথমে কি করব, এই প্রত্যেকটার সাথে এখানে দেখাই, আমি এই সারির সাথে আমি কি করলাম, প্রত্যেকটার সাথে a a a গুণ করলাম, এটার সাথে b b b, এটার সাথে c c c। তাহলে আমার এখানে কি হচ্ছে a b c a b c a, ঠিক আছে, এই a b c a b c a b c। তাহলে আমি যদি a b c কমন নিয়ে আসি এখান থেকে, তাহলে আমার এখানে কি হচ্ছে, আচ্ছা তাহলে আমার এক কথায় আমি যদি বলি, তাহলে এখানে কি হচ্ছে a b c 1 1 1, এখান থেকে যদি আমি a b c কমন নিয়ে আসি তাহলে আমাদের কি হচ্ছে a b c, এখানে কি হচ্ছে b plus c c plus a a plus b, এটা হচ্ছে, তাই না? আচ্ছা a plus b। এখন আমি কি করতেছি, আমি যদি আবার এইখানে এই যে প্রত্যেকটার সাথে এই কলামটা এটার সাথে এটার সাথে এটা যোগ করি, তাহলে কি হবে, এই প্রথমে যা আছে a b c 1 1 1, এইটার সাথে এটা যদি করি a plus b plus c, এটার সাথে যদি এটা যোগ করি, অর্থাৎ আর c1 এর সাথে c3 যদি করি, তাহলে হচ্ছে a plus b plus c, এটার সাথে যদি এটা যোগ করি a plus b plus c, তাহলে এই a plus b plus c যদি আমরা কমন নিই, তাহলে এখানে 1 1 1, তাহলে এই যে কি হয়ে যাচ্ছে, আমার দুইটা কলাম কি হয়ে যাচ্ছে, একই হয়ে যাচ্ছে। তাহলে আমার এই মান কি হবে, শূন্য হয়ে যাবে না, মান শূন্য হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরেরটা দেখি, পরের এমসিকিউটা দেখি। ক্লাস এখনই শেষ করে দেব ভাই, ধৈর্য ধরেন একটু, ক্লাস এখনই শেষ করে দিব। ওকে 18 নাম্বার হইছে, আমরা দেখি আরো এক দুইটা করতে পারি কিনা। আচ্ছা তারপরটা দেখি, এরপর দেখি ln x ln y ln z ln 2x ln 2y ln 2z ln 3x ln 3y ln 3z। এইটার মান কত, এইটার মান কত, আমি অ্যানসার দিয়ে দিই 0, b ln 6 ln 3 ln xyz। কোনটা হতে পারে বলেন তো, কোনটা হতে পারে? দেখেন আমরা একটুখানি করে দেখি, আমরা যদি এখান থেকে কি করি, এই যে প্রথম দ্বিতীয় কলামটা যদি বিয়োগ করি, তাহলে আমরা জানি ln এর ক্ষেত্রে ln x বিয়োগ ln y, ln কমন নিলে কি হয়ে যায় x বাই y, তাই না? তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে, ln কমন নিলে x বাই y, এটা ভাগ করলে কি হবে ln 2x বাই 2y, 2 2 কেটে গেল, তাহলে আমরা একবারে কি লিখতে পারি ln x বাই y। এটা যদি এটা বিয়োগ করি তাহলে ln কমন নিলে 3x বাই 3y, 3 3 কেটে গেল x বাই y। এবার এটা থেকে এটা যদি করি ln y বাই z, ln 2y বাই 2z, 2 2 কেটে গেল y বাই z, ln 3 3 কেটে গেল ln y বাই z। এটা যা আছে তাই থাকবে, এটা যা আছে তাই থাকবে। এখন এখান থেকে দেখেন তো, এইখান থেকে যদি আমি ln x বাই y কমন নেই, তাহলে ln x বাই y, এখান থেকে যদি ln y বাই z কমন নিই, তাহলে এখানে কি থাকবে, এখানে অবশ্যই সব জায়গায় 1 হয়ে যাবে, এখান থেকে কমন নিলে কি হবে 1 1 হয়ে যাবে। তাহলে ভাই মনে আছে না, আমাদের যে কোনো একটা নির্ণায়কের যদি দুইটা সারি বা দুইটা কলাম একই হয়, তাহলে সেই নির্ণায়কের মান কত হবে, শূন্য হয়ে যাবে, তাই না? তাহলে এটার অ্যানসার কত হবে, অবশ্যই এটার অ্যানসার শূন্য। তারপরটা আমরা দেখি, 20 নাম্বারটা। আচ্ছা এখানে আছে কত, 0 1 ওমেগা 1 ওমেগা স্কয়ার ওমেগা 1 ওমেগা স্কয়ার। ওকে সমান কত, আমি এখানে অ্যানসারে দিলাম হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, বি তে ওমেগা স্কয়ার, সি তে হচ্ছে
ওমেগা প্লাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা। এখানে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের যে জটিল সংখ্যার যে চ্যাপ্টার আমরা পড়েছি ইন্টারে, যারা প্রাইভেট পড়ায় টিউশনি করায় তারা খুব ভালোভাবে মনে আছে, তারা ভালোভাবে পারবে ইনশাআল্লাহ। দেখেন জটিল সংখ্যা আমরা শিখেছি যে ওমেগা কিউব সমান কত 1, তাহলে ওমেগা কিউব সমান যদি 1 হয় তাহলে ওমেগা 4 মানে এটার সাথে একটা ওমেগা যদি যোগ করেন মানে গুণ করেন তাহলে এটার সাথে ওমেগা গুণ করতে হবে, তাহলে ওমেগা কত হবে ওমেগা পাওয়ার 1, তাই না? ওমেগা এখানে একটা গুণ করলে ওমেগা পাওয়ার 1 ওমেগা পাওয়ার 3 ওমেগা 4, এখানে একটা ওমেগা কি ওমেগা, তাহলে আপনি যদি এটার সাথে কি করেন ওমেগা 5 যদি হয় ওমেগা 5 এর মান কত, এখানে যদি একটা ওমেগা স্কয়ার করেন তাহলে এটা ওমেগা স্কয়ার করতে হবে না, তো ওমেগা 5 এর মান কত ওমেগা স্কয়ার, তাই না? এটা জটিল সংখ্যার চ্যাপ্টার। আচ্ছা তাহলে আমাদের এখানে যদি আমরা এটা বিস্তার করি এখানে কত আছে প্লাস মাইনাস প্লাস, তা আপনি যদি শূন্য দিয়ে বিস্তার করেন তাহলে শূন্য হয়ে যাচ্ছে, তাহলে প্রথমটা আমরা বাদ দিলাম, তারপরটা যদি বিস্তার করি তাহলে মাইনাস আমাদের কি মাইনাস 1 ইনটু এই সারি এই কলাম বাদ যাবে, এই সারি এই কলাম বাদ যাবে, তাহলে ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা করলে কত হয় ওমেগা কিউব, তারপর কত প্লাস ওমেগা ইনটু এই সারি এই কলাম এই সারি এই কলাম বাদ যাবে, তাহলে কি থাকে এই যে এটা আর এটা, তার মানে 1 মাইনাস ওমেগা স্কয়ার, তাহলে এটা করলে কত হচ্ছে ভাইয়া মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস মাইনাস প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা মাইনাস ওমেগা কিউব, তাই না? তাহলে এখানে দেখেন এটা কেটে যাচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি মাইনাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা, এটাকে যদি একটু ঘোরাই লিখি দেখেন তো আমাদের প্রথম নাম্বারটা হচ্ছে না, অবশ্যই প্রথম নাম্বারটা হয়ে যাচ্ছে, তাহলে আমাদের প্রথম নাম্বারটা হচ্ছে এটার আনসার, পারা যাবে কিনা বলেন? তারপরটা আমরা দেখি 21 নাম্বারটা একটু দেখি 21 নিচে কোন নির্ণয়কের মান 0? আচ্ছা আমি এ তে দিলাম হচ্ছে 102 201 130, বি তে দিলাম হচ্ছে 421 035 842, আচ্ছা সি তে দিলাম হচ্ছে 001 123 060। তাহলে ভাই একটু দেখেন তো আমাদের এখানে কি করা যায়, আমরা প্রথমটা যদি একটু দেখি আমরা কোন নির্ণায়কের মান 0 কখন হবে মনে আছে? কোন একটা নির্ণায়কের প্রত্যেকটা সারি বা প্রত্যেকটা কলাম যদি 0 হয় তাহলে সেই নির্ণায়কের মান কি 0, কোন একটা নির্ণায়কের যদি কোন একটা সারি বা কোন একটা কলাম যদি 0 হয় তাহলে সেই নির্ণায়কের মান কি 0, আবার কোন একটা নির্ণায়কের যদি যে কোনো দুইটা সারি বা দুইটা কলাম যদি একই হয় তাহলে সেই নির্ণায়কের মান 0। যেহেতু এখানে কোনোটাই প্রত্যেকটা উপাদান 0 নাই বা প্রত্যেকটা কোন একটা সারি বা কোন একটা কলামের সব উপাদানও 0 নাই, তাহলে আমাদের ওই নিয়মটা বাদ। এরপর আমরা দেখতে পারি এখানে যে কোন দুইটা সারি বা দুইটা কলাম একই আছে কিনা, তো এখানে দেখি আমরা ঠিক আছে এখানে 1 2 1 0 0 0 2 1 0, তার মানে কি এখানে কোন একটা সারি বা কোন এক দুইটা সারি দুইটা কলাম কোনটাই কি 0 ওই একই না, তার মানে এটা 0 না। আচ্ছা তারপরটা যদি আমরা দেখি এটা যদি দেখি দেখেন 421 035 842, রাইট? এইটা একটু দেখেন এখানে কি করা যায়, এখান থেকে যদি আমি 2 কমন নিই তাহলে কত 2, না এখান থেকে এটা কমন দেওয়া যাবে না 4 2 1 0 3 5, এখান থেকে 2 কমন নিয়েছি তাহলে কত 4 2 1। দেখেন আমরা কি শিখছি, আমরা একটা নির্ণায়কের যে কোনো একটা সারি বা একটা কলাম থেকে গুণ নিতে পারবো কমন নিতে পারবো, তাই না? আবার কি করব কোন এক কমন নেওয়ার ওই একটা কোন একটা উপাদানকে আমরা কি যে কোনো একটা সারি বা একটা কলামের সাথে আবার গুণও করতে পারবো, তাই না? কিন্তু ম্যাট্রিক্সে প্রত্যেকটা সারি প্রত্যেকটা কলাম প্রত্যেকটা জায়গায় গুণ করা যায়, নির্ণায়কে তার উল্টোটা। তাহলে আমরা এই দুইটা কলাম ঠিক আছে এখান থেকে আমরা 2 কমন নিয়েছি তাহলে কি হচ্ছে 4 2 1, তাহলে আমাদের দেখেন তো এখানে আমাদের নিয়ম অনুযায়ী কি হচ্ছে এই যে এই দুইটা কলাম কি একই হয়ে যাচ্ছে না, তাহলে কি 0 এটা হবে না आंसर, এই যে 0 বলছে এটা হবে आंसर, তার মানে আমাদের এটাও দেখার আর দরকার নাই, ঠিক আছে? ওকে, তার মানে আমরা লাস্ট
লাস্ট আরেকটা ইয়ে দিয়ে এমসিকিউ দিয়ে শেষ করে ফেলি। আমরা লাস্ট আরেকটা এমসিকিউ দিয়ে আমরা আজকে নির্ণায়কের ক্লাসটা ইনশাআল্লাহ শেষ করব। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই আমাদের যে পেইড কোর্সের যে গ্রুপ আছে অবশ্যই জানাবেন, এবং লাইভে আপনারা ক্লাসগুলো দেখছেন, কমেন্ট করছেন, ইনশাআল্লাহ ক্লাসগুলো ভালো লাগছে, তাই না? আচ্ছা, কারো কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ, আর আমি তো আছি সমস্যা থাকলে। তারপরে আমরা কত নাম্বার করলাম? 21 নাকি 22? আচ্ছা 23 দিয়ে দিলাম নাকি 20 21? আমার কি আছে সিরিয়ালগুলো আপনারা একটু মেইনটেইন করে নিন। এটা দিলাম 2 5x 3 6 y 4, এটা মানে 22 নাম্বার হয়তো, 4 7 z। আচ্ছা, নির্ণায়কের সমান কোনটি? নির্ণায়কের সমান কোনটি? ওকে, আচ্ছা 4 10x 6 12 y 8 14, এটা হচ্ছে z। দুই নাম্বার আছে 4 6 8 10 12 14 2x 2y 2z। আচ্ছা সি নাম্বার দিলাম হচ্ছে 2 3 10 12 x y z। বলছে যে এইটার সমান কোনটা, এই ম্যাট্রিক্সের সমান এটা কোনটা? ভাই একটু খেয়াল করেন তো, আমাদের এখানে কি আছে? আমরা যে এর আগে যেটা করলাম যে এমসিকিউটা, সেটা কি করছি? কমন নিয়েছি এখানে একটা সারি থেকে। তাহলে আমরা গুণ করার সময় কি করব? যে কোনো একটা সারি বা একটা কলামকে আমরা গুণ করব। তাহলে এখানে কি হইছে? 2 দুগুণী 4 3 দুগুণী 6 4 দুগুণী 8 5 দুগুণী 10 6 দুগুণী 12 7 দুগুণী 14। এখানে কি করছে? দুইটা সারি দুইটা কলামের সাথে গুণ, দুইটা কলামের সাথে গুণ করছে। তাহলে দুইটা কলামের সাথে কি গুণ করা যাবে? অবশ্যই যাবে না। তারপরটা দেখি কি করছে? 2 দুগুণী 4 3 দুগুণী 6 4 দুগুণী 8 5 দুগুণী 10 6 দুগুণী 12 7 দুগুণী 14 2x। এটা তো সবগুলোর সাথে গুণ করছে, সবগুলোর সাথে কি গুণ করা যাবে? সবগুলোর সাথে গুণ করা যাবে না। কি বলছি? যে কোনো একটা সারি বা একটা কলামের সাথে গুণ করতে হবে। এবার কমন নেওয়ার সময় সেম। তাহলে এখানে কি করছে এটা দেখি। আচ্ছা এখানে 2 10x, আচ্ছা এখানে হচ্ছে 3 12, এটা হচ্ছে 4 এটা। তারপর আমরা দেখি, তাহলে এখানে করছে 2 3 4 যা আছে তাই, 5 দুগুণী 10 3 6 দুগুণী 12 7 দুগুণী 14 x y z। ওকে, দেখেন এই যে এই মাঝখানে যে কলামটা আছে এইটার সাথে কি করছে? 2 গুণ করছে, অর্থাৎ যে কোনো একটা কলামের সাথে গুণ করছে 2। তার মানে এটা কি? এইটাই আমাদের অ্যানসার। তার মানে এইটা এই নির্ণায়ক এবং এই নির্ণায়ক হচ্ছে সমান। ঠিক আছে? ওকে, তাহলে আমরা আশা করি বুঝতে পারছি। তো আজকের ক্লাসটা আমাদের এখানে শেষ করতেছি। ক্লাস কেমন লাগলো অবশ্যই আবার আমাকে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ অনুষ্ঠান মধ্যে ডিম ক্লাসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং মেসেঞ্জার গ্রুপ আছে এখানে জানাবেন, সেখানে আবার আলোচনা হবে আমাদের। কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবেন, হ্যাঁ। আর এগুলো অবশ্যই সুন্দর করে নোট করবেন এবং বেসিক যেটা দিছি রুল ধর্মগুলো ভালোভাবে পড়বেন। তো ইনশাল্লাহ আমরা কি করব, শুক্রবারে ক্লাস নিলাম। তো শুক্রবারে যেহেতু অনেকেই ক্লাস করতে চায় না, আমি শুক্রবারে ক্লাসটা অফ রাখছি। আপাতত বৃহস্পতিবার এবং শনিবার ক্লাস করাচ্ছি। এরপরে যদি মনে হয় যে আমার আরো একদিন বা 2 দিন বাড়ানোর দরকার, অন্যদিন বাড়াই দেবো। ঠিক আছে? তো আজকের ক্লাসটা এখানে শেষ করতেছি। আগামী ক্লাস ইনশাল্লাহ দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।